ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে দ্য লাগুন পার্ট 5। দ্য লাগুনের ওপরে আজকের ক্লাসটা হচ্ছে পার্ট 5। এর আগে আমরা পার্ট 4 পর্যন্ত 4টা পার্টে অলরেডি লাগুন কভার করেছি। যারা যারা সেই অংশের ভিডিওগুলি দেখোনি অবশ্যই সেই অংশের ভিডিওগুলি ক্রনোলজিক্যালি আগে দেখে নেবে, তাহলে তোমাদের আজকের পার্টের যে বিশ্লেষণটা এটা বুঝতে সুবিধা হবে। পাশাপাশি এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন, পিএসসি, অ্যাসিস্ট্যান্ট টিচার রিলেটেড ফুল সিলেবাস বেসড প্রত্যেকটি টপিকের ওপরে আলাদা আলাদাভাবে এক্সপ্লানেশন, প্রশ্ন উত্তর এবং ওয়ান লাইনারের ক্লাস তোমরা আমাদের বিশেষ মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সে পেয়ে যাবে। তাই যারা যারা ইচ্ছুক তোমরা চাইলে এই সমস্ত এক্সামের প্রিপারেশনের জন্য আমাদের এই বিশেষ মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সটা জয়েন করতে পারো, বা তোমরা চাইলে ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং এই সমস্ত প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও পারচেস করতে পারো। তার জন্য তোমরা সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা প্রত্যেকটি ক্লাসের এই পিডিএফগুলি পেতে হলে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। দেখো, পার্ট 4 পর্যন্ত আমরা যখন আলোচনা করছিলাম সেখানে আমরা কি দেখলাম যে আরশাদের সেই কুটিরে দ্য হোয়াইট ম্যান গিয়ে পৌঁছেছে এবং সে যখনই পৌঁছয় আরশাদ তাকে জিজ্ঞেস করেছিল যে সে সঙ্গে করে কোনো ওষুধ রেখেছে বা এনেছে কিনা। তার উত্তরে হোয়াইট ম্যান না বলেছিল এবং জানতে চেয়েছিল যে তার বাড়িতে কি কেউ অসুস্থ কিনা। তখন আরশাদ বলেছিল যে তুমি নিজেই এসো এবং দেখে নাও। এই বলে আরশাদ ধীরে ধীরে সেই যে খোলা প্যাসেজটা থেকে কুটিরে প্রবেশ করেছিল এবং হোয়াইট ম্যানও তাকে ফলো করে সেই কুটিরের ভেতরে প্রবেশ করেছিল। এতদূর পর্যন্ত আমরা এর আগের পার্টে ফলো করেছি, তাই তো? তো এই পার্টে তার পরবর্তী অংশটা আমরা আলোচনা করব। তো দেখো, আজকের পার্টে সবার প্রথম প্যারাগ্রাফে কি বলা হচ্ছে। In the dim light of the dwelling, he made out on a couch of bamboos a woman stretched on her back under a broad sheet of red cotton cloth. In the dim light মানে কি? আবছা আলো, তাই তো? তো সেই আবছা আলোতে of the dwelling মানে সেই বাসস্থান বা সেই ঘরটার কথা বলা হচ্ছে। He made out on a couch of bamboos. কাউচ অফ ব্যাম্বুস মানে বাঁশের তৈরি সেই বিছানা বা সেই খাটিয়া, যাই বলো না কেন। আ উইমেন স্ট্রেচড অন হার ব্যাক। স্ট্রেচড অন হার ব্যাক মানে চিত হয়ে শুয়ে আছে। ব্যাক বলেছে চিত হয়ে শুয়ে থাকা, কারণ ব্যাকটা তখনই আমরা দেখতে পাচ্ছি সেই গ্রাউন্ড বা সেই খাটিয়ার যে সারফেস তার সাথে লেগে রয়েছে, তাহলে চিত হয়ে শুয়ে আছে। আন্ডার আ ব্রড শিট অফ রেড কটন ক্লথ, লাল সুতির বড় চাদরে ঢাকা অবস্থায় এক নারীকে দেখা যাচ্ছে, তাই তো? আন্ডার আ ব্রড শিট, একটা খুব বড় চাদরের তলায়। চাদরটা কি রঙের ছিল? রেড কটন ক্লথ, লাল রঙের সুতির চাদর। তাহলে সেই বাড়িতে বা সেই বাসস্থানে যেখানে বা যেই কুটিরটাতে আরশাদ নিয়ে হোয়াইট ম্যানকে নিয়ে ঢুকলো, সেখানে কি ছিল? সেই বাসস্থানে আবছা আলোতে, একদম নিভু নিভু আলোতে সে বাঁশের তৈরি একটা বিছানার ওপর লাল সুতির বড় চাদরে ঢাকা অবস্থায় একটা নারীকে চিত হয়ে শুয়ে থাকতে দেখলো। কে? সেই হোয়াইট ম্যান। সি লে স্টিল অ্যাজ ইফ ডেড। সি লে স্টিল, সে মৃত মানুষের মতো স্থির হয়ে শুয়েছিল। এই যে সি লে স্টিল, স্থির হয়ে শুয়েছিল, অ্যাজ ইফ ডেড, যেন মৃত। বাট হার বিগ আইজ ওয়াইড ওপেন গ্লিটার্ড ইন দ্য গ্লুম, কিন্তু তার সেই বড় চোখগুলো ওয়াইড ওপেন, খোলা ছিল একদমই। গ্লিটার্ড ইন দ্য গ্লুম, এবং সেই চোখ দুটো অন্ধকারের মধ্যে চকচক করছিল। গ্লিটার্ড, চকচক করা, গ্লুম সেই অন্ধকার অবস্থার মধ্যে। স্টেয়ারিং আপওয়ার্ডস অ্যাট দ্য স্লেন্ডার রাফটার্স মোশনলেস অ্যান্ড আনসিন, যেটা স্থির এবং লক্ষ্যহীনভাবে ওপরের সরু সেই যে কাঠগুলো ওপরে যে ছিল, সেই কড়ি কাঠগুলো, সেই দিকে তাকিয়েছিল। মোশনলেস, গতিহীন। স্লেন্ডার র্যাফটার্স মানে চালের সরু সেই কাঠগুলো, কড়ি কাঠগুলো বা বাতাগুলো বলতে পারো কুটিরের। আনসিং, দৃষ্টিহীন বা লক্ষ্যহীন। তাহলে স্টেয়ারিং আপওয়ার্ডস, মহিলাটা যে চিত হয়ে শুয়েছিল ওই যে লাল রঙের সুতির চাদরের তলায়, সে ওপর দিকে তাকিয়েছিল। অ্যাট দ্য স্লেন্ডার রাফটার্স মানে ওই চালের ওই সরু কড়িকাঠগুলোর দিকে বা বাতাগুলোর দিকে তাকিয়েছিল। মোশনলেস, গতিহীন, অ্যান্ড আনসিন, দৃষ্টিহীন বা লক্ষ্যহীন। তাহলে
সেই মহিলাটি সম্পূর্ণ গতিহীন এবং দৃষ্টিহীনের মতো কড়িকাঠের দিকে তাকিয়েছিল। দেখো এখানে তাকিয়ে আছে বলেছে, কিন্তু আনসিং বলেছে। কেন? কারণ সে চোখ খোলা রেখে ওপরের ওই বাতা বা কড়িকাঠের দিকে তাকিয়েছিল ঠিকই, কিন্তু তার ওই দৃষ্টিটা এতটাই স্থির, এতটাই মোশনলেস যে সে শুধু তাকিয়েই আছে কিন্তু কোনো দেখছে না। তাই বলা হচ্ছে যে লক্ষ্যহীন ভাবে ওপরের ওই কড়িকাঠ বা বাতাগুলোর দিকে তাকিয়েছিল। শি ওয়াজ ইন আ হাই ফিভার অ্যান্ড এভিডেন্টলি আনকনসিয়াস। তার প্রচন্ড জ্বর ছিল এবং স্পষ্টতই সে অচেতন ছিল। এতটা জ্বরে যেন সে বেহুশ হয়েছিল। হার চিক্স ওয়্যার শাঙ্ক স্লাইটলি, হার লিপস ওয়্যার পার্টলি ওপেন। চিক্স ওয়্যার শাঙ্ক, গাল বসে গিয়েছিল। তাহলে তার প্রচুর বা তীব্র জ্বর ছিল। এভিডেন্টলি মানে স্পষ্টতই, আনকনসিয়াস মানে অচেতন বা বেহুশ। তার প্রচন্ড জ্বর ছিল, স্পষ্টতই সে অচেতন ছিল, এবং তার গাল দুটো সামান্য বসে গিয়েছিল। আর লিপস, ঠোঁট কি ছিল? আর লিপস ওয়্যার পার্টলি ওপেন, ঠোঁট দুটো আধ খোলা ছিল, হাফটা করে যেন খোলা। অ্যান্ড অন দ্য ইয়াং ফেস দেয়ার ওয়াজ the ominous and fixed expression, the absorbed, contemplating expression of the unconscious who are going to die. দেখো, এবং সেই তরুণ মুখে একটা অশুভ ও স্থির অভিব্যক্তি ছিল। মৃত্যু পথযাত্রী অচেতন মানুষের সেই যেন মগ্ন বা একটা চিন্তান্বিত একটা অভিব্যক্তি ছিল। কন্টেমপ্লেটিং, গভীরভাবে ভাবছে এমন, ফিক্সড এক্সপ্রেশন, স্থির অভিব্যক্তি। তাহলে সেই যে উইমেন, তার সেই ইয়াং ফেসে দেয়ার ওয়াজ দ্য অমিনাস অ্যান্ড ফিক্সড এক্সপ্রেশন। অমিনাস মানে অশুভ, অমঙ্গলজনক, আর ফিক্সড একদম একটা স্থির এক্সপ্রেশন, অভিব্যক্তি ফুটে উঠেছিল। দ্য অ্যাবজর্বড, কন্টেমপ্লেটিং, অ্যাবজর্ব মানে মগ্ন, কন্টেমপ্লেটিং মানে চিন্তান্বিত, এক্সপ্রেশন অভিব্যক্তি, অফ দ্য আনকনসিয়াস সেই অচেতনের, হু আর গোয়িং টু ডাই যে কিনা মারা যেতে বসেছিল। দ্য টু মেন স্টুড লুকিং ডাউন অ্যাট হার ইন সাইলেন্স। তাহলে দেখো, ওই মহিলাটিকে দেখে মনে হচ্ছিল সে যেন গভীর চিন্তায় নিমগ্ন। তার দৃষ্টি এতটাই স্থির, তার মুখে যেন অশুভ এবং একটা স্থির অভিব্যক্তি ছিল, এবং তাকে দেখেই মনে হচ্ছিল, সেই মানুষটার সেই সমস্ত এক্সপ্রেশন দেখেই মনে হচ্ছিল সে মৃত্যু পথযাত্রী। বোঝা গেছে? তো এই যে দুটো মানুষ, কে কে, আরশাদ এবং হোয়াইটম্যান, দুজন নীরবে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। ইন সাইলেন্স মানে নীরবে বা নিস্তব্ধতার সাথে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কারণ আরশাদ ডেকে নিয়ে গিয়েছিল, হোয়াইটম্যান তার পেছনে পেছনে গিয়ে কুটিরে এই দৃশ্যটা দেখলো যে একটা খাটিয়ার ওপরে বাঁশের কে শুয়ে রয়েছে, একটা মহিলা, তার উপরে একটা লাল রঙের সুতির চাদর, তার চোখটা ওপর দিকে চিত হয়ে সে শুয়ে রয়েছে, এবং তার চোখটা এতটাই স্থির যে চোখ খোলা রয়েছে, ওপরে কড়িকাঠের বা ওই বাতার চালের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু সেটা স্থির, লক্ষ্যহীন, দৃষ্টিহীন, এবং তার গাল দুটো বসে গিয়েছে, চোখ দুটো খোলা, চোখ দুটো জ্বলজ্বল করছিল ওই অন্ধকারে, এবং তার ঠোঁট দুটো আধ খোলা অবস্থাতে ছিল, এবং তার ওই যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন এতটাই অশুভ, এতটাই স্থির যে তাকে দেখে মনেই হচ্ছিল সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এরপরে দেখো, হ্যাজ সি বিন লং ইল। তাহলে ওই যে দুজন, আরশাদ এবং হোয়াইটম্যান, তার দিকে তাকিয়েছিল। তার মধ্যে একজন প্রশ্ন করলো, আস্ক দ্য ট্রাভেলার, সেই যে যাত্রাকারী মানে দ্য হোয়াইটম্যান, সে প্রশ্ন করছিল, হ্যাজ সি বিন লং ইল। দেখো কি বলা হচ্ছে, সে কি অনেক দিন ধরেই অসুস্থ? সেই পর্যটক জিজ্ঞেস করলো। আই হ্যাভ নট স্লেপ্ট ফর 5 nights, অ্যান্সার্ড দ্য মালয়। আমি 5 রাত ঘুমাইনি। মালয় মানে আরশাদের কথা বলা হয়েছে। ধীর স্থির এবং গম্ভীর একটা স্বরে সে উত্তর দিল, ইন আ ডেলিবারেট টোন। দেখো, ডেলিবারেট টোন, সুচিন্তিত বা একটা ধীর স্থির স্বরে সে উত্তর দিল, আমি 5 রাত ঘুমোইনি। অ্যাট ফার্স্ট she heard voices calling her from the water and struggled against me who held her. প্রথমে সে জল থেকে কেউ তাকে ডাকছে এমন কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল, এবং আমি যখন তাকে ধরে রেখেছিলাম সে আমার থেকে যেন ছুটে যাওয়ার চেষ্টা করছিল। এই যে
struggled against me who held her. আমি যে তাকে ধরে রেখেছি, আমার থেকে সে ছেড়ে চলে যাওয়ার জন্য যথেষ্ট কসরত করছিল। মানে আমি তাকে ধরে রেখেছিলাম, মানে ছাড়িয়ে যাওয়ার জন্য, আমাকে ছাড়িয়ে ছুটে যাওয়ার জন্য চেষ্টা করছিল। আর সে ওই জল থেকে যেন কেউ তাকে ডাকছে বারবার, এই ধরনের কিছু শুনছি। বাট সিন্স দ্য সান of today rose, she hears not me, she sees nothing, she sees not me। দেখো কি বলা হচ্ছে, but since the sun of today, কিন্তু আজকের সূর্য ওঠার পর থেকে, টুডে আজকের সূর্যের পর থেকে মানে ওঠার পর থেকে, ওই যে রোজ আছে তাই না, রাইজের পাস্ট ফর্ম রোজ রয়েছে, তো আজকের সূর্য ওঠার পর থেকে সে কিছুই শুনতে পাচ্ছে না। she hears not me, আমাকে শুনতে পাচ্ছে না, সে কিছুই দেখছে না। she sees nothing, she sees not me, সে আমাকেও দেখতে পাচ্ছে না আমাকে। দেখো প্রত্যেকটা কথা কিন্তু রিপিট করেছে, দ্বিতীয়বার বলার অর্থ জোর দিয়ে বলছে। সে দেখতে পাচ্ছে না ঠিক আছে, কিন্তু আমাকেও দেখতে পাচ্ছে না আমাকে। সে শুনতে পাচ্ছে না, কিন্তু আমাকেই শুনতে পাচ্ছে না সে। he remained silent for a minute, then asked, তো এইভাবেই কথাগুলো বলার পরে সে 1 মিনিট চুপ করে থাকলো। তারপর মৃদুস্বরে জিজ্ঞেস করলো, টুয়ান will she die? টুয়ান স্যার, সেই যে বলেছিলাম মালয় ভাষায় স্যার, টুয়ান সে কি মারা যাবে? I fear so, said the white man sorrowfully। তো সেই যে শ্বেতাঙ্গ ব্যক্তিটি সে কি বলছে, I fear so, আমারও তো সেই ভয়ই হচ্ছে, হ্যাঁ আমার তাই মনে হচ্ছে সে মারা যাবে। তাহলে সেই সাদা চামড়ার মানুষটি দুঃখিত মনে বলল, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। He had known Arsat years ago in a far country in times of trouble and danger, when no friendship is to be despised মানে ঘৃণা করা বা তুচ্ছ জ্ঞান করা। সে he had known আরশাদ, এখানে সে বলতে তাহলে হোয়াইট ম্যান, সাদা চামড়ার মানুষ, বহু বছর আগে এক দূর দেশে বিপদ এবং ঝামেলার সময় আরশাদকে সে চিনেছিল। যখন কোনো বন্ধুত্বকেই তুচ্ছ করা যায় না, এমন এক সময়, এমন এক বিপদের সময়, যে এই যে ইন টাইমস অফ ট্রাবল অ্যান্ড ডেঞ্জার, এমন এক বিপদ এবং সমস্যার সময় অনেক দূর দেশে যখন কোনো বন্ধুত্বকেই তুচ্ছ করা যায় না, এমন এক সময় বহু বছর আগে সে আরশাদকে চিনেছিল বা চিনত। মানে তিনি আরশাদকে বহু বছর আগে থেকে চিনতেন। এক সুদূর দেশে বিপদ এবং সংকটের সময় যখন কোনো বন্ধুত্বকেই তুচ্ছ করতে তিনি পারেননি, সেই রকম একটা কঠিন সময় তিনি আরশাদকে চিনেছিলেন। কারণ বিপদই তো মানুষকে একে অপরের কাছে টানে, তো কঠিন সময়ে গড়ে ওঠা এই বন্ধুত্বটা তাই তার কাছে অত্যন্ত গভীর আর খাঁটি ছিল, তাই না? সেটাই বলেছে যে তিনি এমন একটা সময় চিনেছিলেন যখন খুবই কঠিন সময়, বিপদের সময় ছিল। And since his Malay friend had come unexpectedly to dwell in the hut on the lagoon with a strange woman, he had slept many times there in his journeys up and down the river. দেখো, and since his Malay friend had come unexpectedly to dwell in the hut, এবং তার এই মালয় বন্ধুটি যখন এক অচেনা নারীকে নিয়ে হঠাৎ এই হ্রদের ধারের এই কুটিরে বসবাস করতে শুরু করলো, তখন সে নদীতে এইভাবে যাতায়াতের পথে অনেকবারই তাদের সেই কুটিরে গিয়ে সেখানে রাত্রি যাপন করেছে। মানে এটা প্রথমবার নয় কিন্তু যে হোয়াইট ম্যান আরশাদের এই বাড়িতে বা কুটিরে এসেছে, বোঝা গেছে? অনেকবারই সে যখন যাত্রা করতো এই রাস্তা দিয়ে আপ অ্যান্ড ডাউন দ্য রিভার, সে প্রায় কিন্তু এদের এই কুটিরে এসেছে যখন এই আরশাদ বা এই মালয় বন্ধুটি তার ওই স্ট্রেঞ্জ উইমেনটাকে নিয়ে এই লাগুনের এই কুটিরে বসবাস শুরু করে। হি লাইকড দ্য ম্যান who knew how to keep faith in council and how to fight without fear by the side of his white friend। দেখো, সে সেই লোকটিকে পছন্দ করত যে জানতো কিভাবে মন্ত্রণায় বিশ্বাস রাখতে হয় এবং কিভাবে তার এই যে সাদা চামড়ার মানুষ বন্ধু তার পাশে দাঁড়িয়ে নির্ভয়ে যুদ্ধ করতে হয়। কিপ ফেইথ বিশ্বাস রাখা, কাউন্সিল মানে হচ্ছে সভা বা পরামর্শ, উইদাউট ফিয়ার নির্ভয়। তাহলে তিনি সেই লোকটিকে পছন্দ করতেন যে পরামর্শে বিশ্বাস বজায় রাখতে জানতো এবং তার শ্বেতাঙ্গ বন্ধুর পাশে, মানে এই যে হোয়াইট ম্যানের পাশে দাঁড়িয়ে নির্ভয়ে লড়াই করতে জানত।
মানে আরশাদ একজন বিশ্বস্ত সাহসী যোদ্ধা ছিল, যেটা তাকে তার সেই যে হোয়াইট ম্যান যে বন্ধু তার কাছে প্রিয় করে তুলেছিল। তার এই গুণটা, তাকে হোয়াইট ম্যান এটা দেখেই তাকে খুবই পছন্দ করতো, তার এই সদ্গুণ সাহসী ভাব রয়েছে। হি লাইকড হিম not so much perhaps as a man likes his favorite dog, but still he liked him well enough to help and ask no questions, to think sometimes vaguely and hazily in the midst of his own pursuits about the lonely man and the long-haired women with audacious face and triumphant eyes, who lived together hidden by the forests, alone and feared. তিনি তাকে পছন্দ করতেন, এই যে হি লাইকড হিম নট সো মাচ পারহ্যাপস, হয়তো মানুষ তার প্রিয় কুকুরকে যতটা ভালোবাসে ততটা নয়। দেখো, একজন আরেকজনকে বন্ধু হিসেবে পছন্দ করছে, মানে একজন হোয়াইট পিপল একজন ব্ল্যাক পিপলকে বন্ধু হিসেবে পছন্দ করছে, কিন্তু কম্পেয়ারটা দেখো এখানে কুকুরের সাথে করা হচ্ছে, তাই না? মানুষ কুকুরকে যতটা পছন্দ করে বা ভালোবাসে, তাহলে হয়তো মানুষ তার প্রিয় কুকুরকে যতটা ভালোবাসে ততটা নয়, এমনটাও করতেন না, তবু তিনি তাকে এতটাই পছন্দ করতেন যে কোনো প্রশ্ন ছাড়াই সাহায্য করতেন। মানে এখানে এই লাইনটার দ্বারা আমরা সেই সময়ের সেই কলোনিয়াল যে মানসিকতা সেটা ফুটে উঠেছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এই যে একটা অসম্মানজনক কম্প্যারিজন, সেই যে হোয়াইট ম্যান এখানে দেখো আরশাদকে সমান মর্যাদা কিন্তু দিচ্ছে না, কিন্তু না দিলেও তার প্রতি এক ধরনের অকৃত্রিম টান সে অনুভব করে, সেটা সে বোঝাতে চাইছে, কিন্তু কথার দ্বারা সে তাকে যথেষ্ট একটা যেন নিচু করে কথাটা বলছে, যে কম্প্যারিজন উইথ ডগ যখন আসছে, তাই না? একটা মানুষকে কতটা ভালোবাসে পছন্দ করে, তার কম্প্যারিজনের ডগ চলে এলো। তো টু থিঙ্ক সামটাইমস ভগলি অ্যান্ড হেজিলি ইন দ্য মিডস্ট অফ হিজ ওন পারসুইট, মাঝে মাঝে নিজের কাজের ব্যস্ততার মাঝেও তিনি অস্পষ্টভাবে সেই যে একাকী মানুষটি এবং লম্বা চুলের সেই নারীর কথা ভাবতেন। কে? সেই হোয়াইট ম্যান, শ্বেতাঙ্গ ব্যক্তিটা, যার মুখে ছিল দুঃসাহস, যার চোখে জয়ের আভা ছিল, এবং যারা বনের আড়ালে লুকিয়ে একা এবং সবার ভয়ের পাত্র হয়ে বাস করত। এই যে ভগলি বলেছে অস্পষ্টভাবে, হেজিলি, পারসুইটস মানে কর্মতৎপরতা, অডাসিয়াস মানে আমরা জানি যার প্রচুর সাহস, দুঃসাহসী, ট্রায়াম্ফান্ট, বিজয়ী, হিডেন, লুকোনো। তাহলে সে তাকে পছন্দ করতো, হয়তো ঠিক তেমন ভাবে নয় যেমন ভাবে একজন মানুষ তার প্রিয় কুকুরকে পছন্দ করে, তবে তাকে যথেষ্ট পছন্দ করত সাহায্য করার জন্য এবং কোনো প্রশ্ন না করার জন্য। নিজের কাজের মাঝে মাঝে মধ্যেই অস্পষ্ট এবং ঝাপসা ভাবে সেই একাকী মানুষটা এবং তার সেই দুঃসাহসী মুখটা এবং বিজয়ী চোখের সেই লম্বা চুলের নারীটার কথা ভাবার জন্য কিন্তু সে তাকে পছন্দ করত। মানে এখানে বলা হচ্ছে যে সেই হোয়াইট ম্যান এবং আরশাদের বন্ধুত্ব দীর্ঘদিনের, তাই না? এই দুজনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের পরিচয় গড়ে উঠেছিল। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে যে জাতিগত পার্থক্য এটা যদিও আছে, তবুও এক ধরনের পারস্পরিক সম্মান এবং বীরত্বেরও বন্ধন ছিল। ডায়ামেলিন তো আরশাদের স্ত্রী, তো তাকে এখানে বর্ণনায় অডাসিয়াস, দুঃসাহসী, ট্রায়াম্ফান্ট, বিজয়ী এই শব্দগুলো ব্যবহারের মাধ্যমে বোঝানো হচ্ছে যে তারা সমাজ এবং বিপদের বিরুদ্ধে লড়াই করে তাদের ভালোবাসাটাকে ছিনিয়ে এনেছিল, কিন্তু আজ সেই বিজয়ী নারীর চোখে কেবলই যেন মৃত্যুর ছায়া, সেটাই আমরা দেখতে পাচ্ছি। The white man came out of the herd in time to see the enormous conflagration of sunset put out by the swift and stealthy shadows that, rising like a black and impalpable vapor above the tree tops, spread over the heaven, extinguishing the crimson glow of the floating clouds and the red brilliance of departing daylight. এখানে কি বলা হচ্ছে? দ্য হোয়াইট ম্যান কেম আউট অফ দ্য হার্ট, সেই যে শ্বেতাঙ্গ ব্যক্তিটি কুঁড়ে ঘরটা থেকে বেরিয়ে এলো, টু সি দ্য এনোরমাস কনফ্ল্যাগ্রেশন, কিসের জন্য? সূর্যাস্তের সেই বিশাল সেই আগুনময় বা সেই অগ্নিকাণ্ডকে, অফ সানসেট পুট আউট বাই দ্য সুইফট অ্যান্ড স্টিল দি শ্যাডোজ, সেই যে সানসেটের বা সূর্যাস্তের বিশাল একটা সেই রক্তিম আভা, সেটা যেটা দ্রুত এবং গুপ্ত ছায়াদের দ্বারা নিভে যেতে
পারে সেটা দেখার জন্য। কনফ্ল্যাগ্রেশন, বিশাল অগ্নিকাণ্ড, স্টিল দি গুপ্ত বা চোরের মতো, মানে লেখক এখানে সূর্যাস্তকে একটা বিশাল আগুনের সাথে তুলনা করছেন, যেটা রাত নামার সাথে সাথে নিভে যাচ্ছে। স্টিল দি শব্দটা এখানে অন্ধকারে এক ধরনের রহস্যময় এবং অশুভ আগমনের সংকেত দিচ্ছে, যেন অন্ধকারে কিছু অশুভ ঘটতে চলেছে। রাইজিং লাইক আ ব্ল্যাক অ্যান্ড ইম্পাবল ভেপার অ্যাবভ দ্য ট্রি টপস, যেটা গাছের চূড়ার ওপর কালো এবং অস্পর্শনীয় বাষ্পের মতো উঠে আকাশে ছড়িয়ে পড়ছিল। এই যে স্প্রেড ওভার দ্য হেভেন, আকাশে ছড়িয়ে পড়ছিল। এক্সটিংগুইশিং দ্য ক্রিমশন গ্লো, রক্তিম আভা, ক্রিমশন গ্লো অফ ফ্লোটিং ক্লাউডস, ভাসমান মেঘের, অ্যান্ড দ্য রেড ব্রিলিয়ান্স, এবং লাল উজ্জ্বলতাকে, ডিপার্টিং ডে লাইট, ডিপার্টিং মানে বিদায়ী দিনের সেই আলোকে, তাই তো? তাহলে ভাসমান মেঘের সেই রক্তিম আভা এবং এই যে ডিপার্টিং ডে, বিদায়ী দিনের লাল উজ্জ্বলতাটাকে নিভিয়ে দিচ্ছিল কে? সেই যে সূর্যাস্তের বিশাল আগুন, সেই বিশাল আগুন যেটা গাছের চূড়ার ওপর কালো এবং একটা স্পর্শ করা যাবে না এমন একটা বাষ্পের মতো উঠে আকাশে ছড়িয়ে পড়েছিল, সেটা ভাসমান মেঘের রক্তিম আভা এবং এই যে বিদায়ী দিনের লাল উজ্জ্বলতাটাকে নিভিয়ে দিচ্ছিল। ইমপালপাবল মানে অনুভব করা যায় না এমন, স্পর্শ করা যায় না এমন। ক্রিমশন গ্লো বললাম, লাল গাঢ় একটা লাল আভা। এক্সটিংগুইশিং মানে হচ্ছে নিভিয়ে দেওয়া। ইন আ few moments all the stars came out above the intense blackness of the earth, and the great lagoon, gleaming suddenly with reflecting lights, resembled an oval patch of night sky flung down into the hopeless and abysmal night of the wilderness. এরপরে কি বলা হচ্ছে দেখো, in a few moments, কিছুক্ষণের মধ্যেই, all the stars came out, সমস্ত তারারা বেরিয়ে এলো, মানে আকাশে ফুটে উঠলো। ইন দ্য ইন্টেন্স ব্ল্যাকনেস, এই যে গাঢ় অন্ধকারে, অফ দ্য আর্থ, এই পৃথিবীর, অ্যান্ড দ্য গ্রেট লাগুন গ্লিমিং সাডেনলি, এবং এই বিশাল জলাশয়টা গ্লিমিং সাডেনলি, উজ্জ্বল হয়ে এমনভাবে জেগে উঠলো হঠাৎ, উইথ রিফ্লেক্টেড লাইটস, সেই প্রতিবিম্বিত আলোর সাথে, রিজেম্বলড অ্যান ওভাল প্যাচ, যেন মনে হচ্ছিল, অফ নাইট স্কাই, রাতের আকাশের এক টুকরো জনমানবহীন অরণ্যের হতাশাজনক অতল অন্ধকারের মধ্যে ছিটকে পড়েছে। গ্লিমিং উজ্জ্বল হওয়া, অ্যাবিসমাল অতল বা ভয়াবহ, ওয়াইল্ডারনেস জনমানবহীন অরণ্য। তো কয়েক মুহূর্তের মধ্যেই পৃথিবীর একটা তীব্র অন্ধকারের ওপরে সমস্ত তারাগুলো যেন ফুটে উঠলো, এবং সেই যে বিশাল গুণ প্রতিফলিত আলোতে হঠাৎই যেন ঝলমল করে উঠল। প্রতিফলিত কেন? তারারা আকাশে উঠেছে, তাদের আলোটা প্রতিফলিত হয়ে লাগুনের জলে, তো সেই জলে যেন সেই লাগুন প্রতিফলিত আলোতে হঠাৎ ঝলমল করে উঠল লাগুনটা, যেটা দেখে মনে হচ্ছিল রাতের আকাশের একটা ডিম্বাকৃতি অংশ বুনো প্রান্তরের এই যে আশাহীন এবং অতল অন্ধকারের মধ্যে যেন পড়ে রয়েছে। এই যে ইন্টেন্স ব্ল্যাকনেস, তীব্র অন্ধকার, রিজেম্বল সদৃশ মানে একই রকম দেখতে মনে হওয়া, অ্যাবিসমাল মানে অতল, ওয়াইল্ডারনেস মানে বুনো প্রান্তর। কারণ যেটুকু অংশ, আকাশের যেটুকু অংশ এবং সেই যে তারাগুলোর সমেত যেটুকু অংশ ওপর দিকে দেখা যাচ্ছিল ডিম্বাকৃতি, তো সেই অংশটার সেই আলোটা যেটা রিফ্লেক্ট হচ্ছিল লাগুনের জলে, মনে হচ্ছিল যেন সেটা ডিম্বাকৃতি অংশ। এবং যেহেতু লাগুনটার চারিদিকে এই সমস্ত জঙ্গল রয়েছে, গাছগাছালি রয়েছে, তো সেই জঙ্গলের মধ্যে, জলের মধ্যে যখন আকাশটা প্রতিবিম্বিত হচ্ছিল, কি মনে হচ্ছিল? ডিম্বাকৃতি একটা অংশ, যেটা কিনা এই যে জঙ্গল মানে বুনো প্রান্তর, বন্য যে জঙ্গল, এই বুনো প্রান্তরের একটা আশাহীন এবং অতল অন্ধকারের মাঝে। কারণ এই জায়গাটা যেন আশাহীন, এই জায়গাটা যেন একটা অতল অন্ধকার, এর মাঝে যেন সেই যে রাতের আকাশের একটা ডিম্বাকৃতি অংশ, মানে আকাশের প্রতিবিম্বটা যেটা জলে ছিল, সেটাকেই বলা হচ্ছে যেন আছড়ে পড়ে আছে, মানে আকাশের অংশ যেন এই অন্ধকারে, এই ঘন জঙ্গলে আছড়ে পড়ে রয়েছে, এই অতল গহ্বরে, এই আশাহীন জায়গাতে পড়ে রয়েছে। The white man had some supper out of the basket, then collecting a few sticks that lay about the platform, made up a small fire, not for warmth but for the sake of smoke.
হুইচ উড কিপ অফ দ্য মসকুইটোস। কি করলো এখন সেই হোয়াইট ম্যান বা সাদা চামড়ার মানুষ বা শ্বেতাঙ্গ ব্যক্তিটা? সে কি করলো, তার ঝুড়ি থেকে রাতের কিছু খাবার বের করলো। তারপর সেই যে মাচা, মানে সেই যে বাড়ির সামনে বা কুটিরের সামনের যে ফাঁকা অংশটা, বাঁশের মাচা, তার আশেপাশে পড়ে থাকা কিছু কাঠ সংগ্রহ করলো এবং একটা ছোট্ট আগুন সে সেখানে জ্বালালো। আগুনটা কিন্তু গরম বা আরামের জন্য নয়, উষ্ণতার জন্য নয়, সে যাতে ওখানে ধোঁয়া তৈরি করতে পারে, যাতে মশা মাছির প্রচুর উদ্রেক ওখানে, কারণ জঙ্গল রয়েছে সেখানে, প্রচুর বদ্ধ জলাশয়, মশাদেরকে দূরে রাখতে আগুন জ্বালিয়ে ধোঁয়ার সৃষ্টি করার চেষ্টা করলো। সাপার আমরা রাতের খাবার জানি, ঠিক আছে, কিপ অফ, দূরে রাখা। হি wrapped himself in the blanket, সে নিজেকে কি করলো, সে নিজেকে কম্বলে জড়িয়ে নিল, and sat with his back against the reed ওয়াল মানে নল খাগড়ার দেওয়াল, ঠিক আছে। এবং কিভাবে বসলো, সে ঘরের সেই যে রিড নল খাগড়া দিয়ে যে দেওয়ালটা তৈরি করা হয়েছে, মানে ওই জঙ্গলের সেই একটু কাষ্ঠল লতা পাতার সেই দণ্ডগুলো দিয়ে যে সেই কুটিরের দেওয়ালগুলো তৈরি করা হয়েছে, সেই দেওয়ালের দিকে সে পিঠ দিয়ে বসলো বা সেই দেওয়ালে ঠেস দিয়ে বসলো। স্মোকিং থটফুল্লি, আর কি করলো, থটফুল্লি, চিন্তিতভাবে স্মোকিং, ধূমপান করতে লাগলো। তাহলে এখানে আমরা প্রকৃতির একটা গম্ভীর এবং বিষণ্ণ রূপ ফুটে উঠেছে দেখতে পেলাম। দিনের উজ্জ্বল আলো বিদায় নিচ্ছে, যেটাকে স্পর্শ করা যায় না এমন বাষ্পের মতো অন্ধকারের গ্রাস আসলে আরশাদের জীবনে একটা ট্র্যাজেডি নিয়ে আসছে, যেন সেটা দেখানো হচ্ছে। তার স্ত্রীর মৃত্যু সেটা, তাই তো, প্রাকৃতিক একটা প্রতিফলন যেন এখানে, প্রকৃতির মাধ্যমেই যেন সেটা বোঝা যাচ্ছে যে আসন্ন বিপদ। অ্যাবিসমাল নাইট, হোপলেস ওয়াইল্ডারনেস, এগুলো কি হচ্ছে, এগুলো আরশাদের সেই যে চরম একাকিত্বকে যেন বোঝাচ্ছে, মানসিক অসহায়ত্বকে বোঝাচ্ছে, যে ওই হোয়াইট ম্যান যে কিনা আরশাদের বন্ধু, সে ধীর স্থিরভাবে বসে আছে। এছাড়াও সে যেন গভীর চিন্তিত, মানে গভীর চিন্তায় মগ্ন, এবং সে স্টার্টেড স্মোকিং, ধূমপান করা শুরু করেছে। সেই গুমোট পরিস্থিতির নিস্তব্ধতাটাকে এই যে সমস্ত দৃশ্যগুলো যেন আরো বাড়িয়ে তুলছে, আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেছে এত দূর? আশা করি এত দূর সবাই বুঝতে পেরেছো। কারো কোথাও অসুবিধে নেই, কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে লাগুনের পরবর্তী অংশটা নিয়ে এর পরবর্তী ক্লাসে।